অবরুদ্ধ মারিউপোলে আত্মসমর্পণের রুশ প্রস্তাবে সাড়া দেয়নি যুদ্ধরত ইউক্রেনীয় সৈন্যরা। ওদিকে কিয়েভে গোলাবারুদের কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বাংলাদেশে বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধানের 10 বছর পর তার স্ত্রী বলছেন নিখোঁজ স্বামীর খোঁজখবর বন্ধই হয়ে গেছে। বারবারই ওরা রিপোর্ট দিয়েছে থানা থেকে যে আমরা চেষ্টা করছি, আমরা এখনো পাই নাই কিছু, এরকম একটা লামসাম রিপোর্ট দিয়েছে। পরবর্তীতে আর এই বিষয়টা আসলে স্টপই হয়ে গেছে। এখন আর ওই চিঠিটাও এখন আর আসে না, ওইটা তদন্ত বা তেমন কোনো কথাবার্তা শুনি নেই। আর দিল্লিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সংঘর্ষ, গ্রেপ্তারকৃত 14 জনই মুসলিম। এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি, শাকিল আনোয়ার। ইউক্রেনের অবরুদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের দ্রুত আত্মসমর্পণ করার যে প্রস্তাব রাশিয়া দিয়েছিল তাতে সাড়া দেওয়ার কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। রাশিয়া গতকাল জানায় যে মস্কোর সময় সকাল 6টার ভেতর আত্মসমর্পণ করলে সৈন্যদের প্রাণে মারা হবে না। ওদিকে রাজধানী কিয়েভের প্রান্তে পরপর 3 দিনের মতো আজ ভোরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কিয়েভের কাছে ব্রোভারি নামক একটি ছোট শহরে চালানো ওই হামলায় গোলাবারুদের একটি কারখানাকে টার্গেট করা হয়েছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানাতে স্টুডিওতে এখন আমার সাথে রয়েছেন মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, গত কয়েক সপ্তাহ ধরে 6-7 সপ্তাহ ধরে প্রধান নজর মারিউপোল। এখন গতকাল রাশিয়া আত্মসমর্পণের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিল তাতে সাড়া দেওয়ার কোনো লক্ষণ কি এখন পর্যন্ত আছে? না, এখন পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। আপনি জানেন যে মস্কো যে আলটিমেটাম দিয়েছিল তাতে আজ মস্কোর স্থানীয় সময় 6টা বা গ্রিনিচ মান সময় 3টার মধ্যে আত্মসমর্পণের কথা বলা হয়েছিল। রাশিয়া বলেছিল যারা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে, জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীর সব অধিকার দেয়া হবে। রাশিয়া বলেছিল যদি ইউক্রেনিয়ানরা এই প্রস্তাবে রাজি হয় তাহলে রুশ বাহিনী 6টায় লাল পতাকা তুলবে এবং ইউক্রেনিয়ানরা তখন তাদের সাদা পতাকা তুলতে পারে। তবে ইউক্রেনিয়ান কর্মকর্তারা এখনও পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে কোনো ইঙ্গিত নেই। মারিউপোলের মেয়রের একজন উপদেষ্টা তিনি জানিয়েছেন তাদের বাহিনী এখনও প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের একজন এমপি ওলেক্সি গনচারেনকো তিনিও বিবিসিকে জানিয়েছেন মারিউপোলে ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না, তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তো মোয়াজ্জেম, কতজন সৈন্য এখনও পর্যন্ত মারিউপোলে লড়াই করে চলেছে তার কোনো হিসাব কি আছে আসলে? না, এর কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। রুশরা দাবি করছে যে 2,500-এর মতো ইউক্রেনীয় সৈন্য হয়তো মারিউপোলে অবশিষ্ট আছে এবং এরা সবাই মারিউপোলের একটা বিশাল ইস্পাত কারখানার ভেতরে আটকে আছে। রুশরা সেখান থেকে তাদের বেরোনোর পথ বন্ধ করে রেখেছে। বিবিসি অবশ্য এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারছে না। তবে মারিউপোলে কিন্তু ইউক্রেনের নিয়মিত বাহিনীর পাশাপাশি একটি মিলিশিয়া ইউনিট আছে যেটি নাম হচ্ছে আজভ ব্রিগেড এবং এই মিলিশিয়া বাহিনীতে কিন্তু অনেক চরম দক্ষিণপন্থীর পাশাপাশি নব্য-নাৎসিরা আছে বলেও মনে করা হয়। তবে তারা ইউক্রেনের যুদ্ধরত বাহিনীর একটি ক্ষুদ্র অংশ মাত্র। তবে ইউক্রেনের সৈন্য বা যোদ্ধার সংখ্যা মারিউপোলে যেটাই হোক, মারিউপোলের পতনকে এখন সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। আজব স্টল ইস্পাত কারখানার যে বিশাল এলাকা একমাত্র সেটিই তারা এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে এবং এটি যদি ইউক্রেনের হাত ছাড়া হয় ধরে নিতে হবে মারিউপোলের পতন হয়েছে। তো অন্যান্য জায়গায় যুদ্ধের পরিস্থিতি কি আছে? রোববার ভোরে কিয়েভের উপকণ্ঠের ব্রোভারি শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শহরের মেয়র বলছেন শহরের অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে, বিদ্যুৎ এবং পানির সরবরাহ বিঘ্নিত হতে পারে। রাশিয়া দাবি করছে তারা আসলে একটি গোলাবারুদের কারখানায় আঘাত এনেছিল। এর আগে রাশিয়া আরও দাবি করেছে যে তারা ইউক্রেনের একটি সামরিক বিমান গুলি করে ফেলে দিয়েছে। এটিতে করে নাকি পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্রের চালান আনা হচ্ছিল। বিবিসি এই দাবির সত্যতাও নিশ্চিত করতে পারেনি। এই যুদ্ধে কোন পক্ষে কত সৈন্য মারা গেছে তা নিয়ে অনেক পাল্টাপাল্টি দাবির কথা শোনা যাচ্ছে। ইউক্রেন দাবি করছে যে এ পর্যন্ত 20,000-এর বেশি রুশ সেনা মারা গেছে। অন্যদিকে রাশিয়ার দাবি ইউক্রেনের ক্ষতি হয়েছে 23,000-এর বেশি, কিন্তু কোনো দাবি আসলে স্বাধীনভাবে যাচাই করা যাচ্ছে না। মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশে বিরোধী বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ১০ বছর পার হচ্ছে আজ। এতগুলো বছর পার হলেও তাকে খুঁজে বের করার কাজ আদৌ হয়নি বলে তার পরিবার দাবি করছে। বাংলাদেশে আরও বেশ কজন রাজনৈতিক কর্মীর নিখোঁজ রয়েছেন এবং তাদের পরিবার এবং মানবাধিকার কর্মীরা বলছেন যে তাদের খোঁজ খবর করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো উদ্যোগই নেই। ঢাকা থেকে ফারহানা পারভিনের রিপোর্ট। বিএনপির সিলেট জেলার সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানীর বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গাড়ির চালকসহ তার নিখোঁজ হওয়ার ঘটনা সে সময় দেশজুড়ে আলোড়ন তৈরি করে। পরে ইলিয়াস আলীর খোঁজে বিশেষ বাহিনী র্যাব বেশ কয়েকটি নিষ্ফল অভিযান চালায়। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি বলেন, তাকে খুঁজে বের করার সব প্রচেষ্টা কার্যত বন্ধ হয়ে গেছে। রিট করেছিলাম হাইকোর্টে, তো রিটের সূত্র ধরে কিছুদিন, হয়তো বছর খানিক মতো রিটের একটা আসতো আইন প্রয়োগকারী সংস্থার ওদের কাছে চিঠি, যে তদন্ত বা এদের অগ্রগতি, তদন্তের অগ্রগতি কি, ওনার ব্যাপারে কি খোঁজ খবর, এটার একটা রিপোর্ট বারবারই ওরা রিপোর্ট দিয়েছে থানা থেকে, যে আমরা চেষ্টা করছি, আমরা এখনো পাই নাই কিছু, এরকম একটা লামসাম রিপোর্ট দিয়েছে। তো তারপরে পরবর্তীতে আর এই বিষয়টা আসলে স্টপই হয়ে গেছে। এখন আর ওই চিঠিটাও এখন আর আসে না, ওইটার কোনো তদন্ত বা আমরা এমন কোনো উল্লেখযোগ্য কোনো ইন্টারোগেশন কাউকে বা জেরা কাউকে সন্দেহ করা বা কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে নিয়ে গেছে, এমন কোনো কথাবার্তা আসলে শুনি নাই। ইলিয়াস আলীর স্ত্রী বলছেন, অভিযোগ যখন আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তখন তারা মামলা করতে চাইলেও মামলা করতে পারেননি। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এদিকে বাংলাদেশে যারা রাজনৈতিক কর্মী আছেন তাদের গুম হয়ে যাওয়ার নতুন ঘটনা না। ২০২১ সালে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে বলপূর্বক নিখোঁজের শিকার ৮৬ জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। ৭ জনের কথা তারা প্রতিবেদনে উল্লেখ করেন, তাদের মধ্যে ৩ জনই ছিলেন বিরোধী রাজনৈতিক দলের সদস্য। বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন নিখোঁজ হন ২০১৩ সালের ৪ ডিসেম্বর। পরিবার বলছে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। বিএনপি তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন মি সুমন। মি সুমনের বোন সানজিদা ইসলাম বলেন, সম্প্রতি র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছে জানতে চেয়েছে, তবে সেই জানতে চাওয়াটাও অস্বস্তিকর ছিল তাদের কাছে। পুলিশ স্টেশন থেকে এবং অন্য আদার্স ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে তথ্য জানতে চায় এবং এই তথ্য যখন জানতে চায়, যখন আমরা যখন জিজ্ঞেস করি, তখন আমাদেরকে বলা হয় যে ওনারা জানেন না এবং জানতে চান এরা কোথায় আছেন। এমন ভাবে কোশ্চেন করেন যে এরা আসলে এদেরকে গুম করা হয় নাই, এরা লুকিয়ে আছে বা ইচ্ছাকৃত ভাবে কোনোভাবে পালিয়ে গেছে কোথাও, এরকম একটা ইন্ডিকেশন দিয়ে তারা ইনভেস্টিগেশন করার মতন করে কথা বলে। বাট আসলে কোনো ট্রু ইনভেস্টিগেশন হচ্ছে না এবং পরবর্তীতে কি হচ্ছে এটা আমাদেরকে জানানো হচ্ছে না। এদিকে সিলেট জেলা বিএনপি ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে আজ ১০ম গুম দিবস হিসেবে পালন করেছে। ইলিয়াস আলী সহ নিখোঁজ ও গুম হওয়া অন্য নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে স্মারকলিপিও দিয়েছে তারা জেলা প্রশাসকের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন এই নিষেধাজ্ঞার পর যদি পরিবার থেকে সংবাদ সম্মেলন না করে তাহলে এই ঘটনা সম্পর্কেও এখন আর জানা যাচ্ছে না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী যেমন মামলা নিচ্ছেন না, তেমনি গণমাধ্যমেও খবর হচ্ছে না বলে তারা লক্ষ্য করেছেন। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, ভুক্তভোগীদের এমনভাবে প্রশ্ন করা হয় যাতে করে ঘটনা অন্য খাতে প্রবাহিত করা যায়। এই বিষয়ে এমনভাবে ভুক্তভোগীদের এমনভাবে প্রশ্ন করা হয় যাতে এই বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করা যায়। যেমন তার কোনো শত্রু ছিল কিনা, তার কাছে কেউ টাকা পাবে কিনা, সে কোনো সম্পর্কের কারোর সাথে জড়িয়েছে কিনা, এই ধরনের নানান বিব্রতকর প্রশ্নের মধ্য দিয়ে মূল বিষয়টাকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। এই ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়ার মধ্য দিয়ে পরিবার বা বন্ধু বান্ধব যারা এই বিষয়ে সক্রিয় থাকার চেষ্টা করেন তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি। এদিকে বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫৮৭ জন নিখোঁজ হয়েছে। এর মধ্যে ১৪৯ জন এখনও নিখোঁজ, ৩৫৭ জন দীর্ঘ সময় ধরে নিখোঁজ থেকে ফিরে এসেছে, আর ২১ জনের মৃতদেহ পাওয়া গেছে। ফারহানা পারভিন। বাংলাদেশে হাইকোর্ট এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগডের নামে বুলিং, নগ্নতা, অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছে। সম্পর্কে শুনবেন কিছুক্ষণ পর। তার আগে
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন মানবিক সাহায্য হিসেবে ইউক্রেনকে অতিরিক্ত 5 কোটি ইউরো দেবে। ইইউর সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার বলেছেন, পূর্ব ইউক্রেনে রুশ হামলা বেড়ে যাওয়ার সম্ভাবনায় অতিরিক্ত এই সাহায্য অনুমোদন করা হয়েছে। ইয়ানেজ লেনারচিচ বলেন, বাড়তি সাহায্য জরুরি স্বাস্থ্যসেবা, আশ্রয় এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার কাজে ব্যবহার করা হবে। এ নিয়ে এখন পর্যন্ত ইইউ ইউক্রেনকে 15 কোটি ইউরোর মানবিক সাহায্য দিল। সুইডেনে কোরআন পড়ানোর একটি ঘটনা নিয়ে পরপর 3 রাত দাঙ্গা হাঙ্গামা হয়েছে। কট্টর ডানপন্থী এবং অভিবাসন বিরোধী একটি সংগঠনের লোকজন কোরআনের একটি কপি পুড়িয়েছে এবং আরও পড়ানোর হুমকি দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে শনিবার সন্ধ্যায় ড্যানিশ সুইডিশ কট্টরপন্থী নেতা রাসমুস পালডানের সংগঠন স্ট্রাম কুর্সের একটি সমাবেশকে কেন্দ্র করে শহরে হাঙ্গামা শুরু হয়। বেশ কিছু গাড়ি এবং একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেরুজালেমে আল আকসা মসজিদের আশেপাশে পুলিশের সঙ্গে নতুন সংঘর্ষে 17 জন বিক্ষোভকারী আহত হয়েছে। এর আগে শত শত ফিলিস্তিনি মসজিদ চত্বরে ইটপাটকেল জড়ো করে। ইসরায়েলি পুলিশ বলছে, বিক্ষোভকারীদের সরাতে তারা আল আকসা চত্বরে ঢোকে। ফিলিস্তিনিরা বলছে, ইহুদিদের প্রবেশ নিশ্চিত করতে পুলিশ ফজরের নামাজের পরপর আল আকসা চত্বরে ফিলিস্তিনিদের প্রবেশের উপর বাধা তৈরি করে। শুক্রবার আল আকসা চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষে 150-র বেশি ফিলিস্তিনি আহত হয়। মিয়ানমারের সেনা শাসকরা জানিয়েছে, বৌদ্ধ নতুন বছরে তারা 1600 বন্দীকে মুক্তি দিচ্ছে। কিন্তু বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, গত বছর সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভে অংশ নেওয়ার জন্য যাদের আটক করা হয় তারা মুক্তি পাচ্ছে না। আটককৃতদের অনেক স্বজনকে রোববার ইয়াঙ্গনের কারাগারের বাইরে হাজির হতে দেখা যায়, কিন্তু তাদের অনেকেই হতাশ হয়ে ফিরে যান। অনেক আশ্রয়প্রার্থীকে আফ্রিকার রুয়ান্ডায় আশ্রয় শিবিরে পাঠানোর যে পরিকল্পনা ব্রিটিশ সরকার নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন অ্যাংলিকান খ্রিস্টানদের শীর্ষ ধর্মগুরু জাস্টিন ওয়েলবি। ইস্টার উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এ ধরনের সিদ্ধান্তের নৈতিক ভিত্তি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বৃহস্পতিবার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী যেসব আশ্রয়প্রার্থী অবৈধভাবে ব্রিটেনে ঢুকেছে তাদের আবেদনের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রুয়ান্ডায় নিয়ে রাখা হবে। বিরোধী দলগুলো সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। মোয়াজ্জেম হোসেন, এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরু করছি ক্রিকেটের খবর দিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ওদিকে গতকাল ঘটনাবহুল একদিনে মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায় অনেকটাই নিশ্চিত হয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 18 রানে হেরেছে রোহিত শর্মার দল। এ নিয়ে টানা 6 ম্যাচ হেরেছে মুম্বাই। এতে করে পয়েন্ট তালিকার তলানিতেই থাকছে আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলটি। এই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর কথা বলছেন অধিনায়ক রোহিত শর্মা। আর মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জসপ্রীত বুমরা বলছেন, এটা ক্রিকেট ম্যাচ, জীবন নয়। এখনও পর্যন্ত সর্বোচ্চ 5 বার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগামী বৃহস্পতিবার। ওদিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস 16 রানে হেরে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। বাংলাদেশের ছেলেদের স্কুল ক্রিকেট ম্যাচে নারী আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার মোট 25 জন নারী আম্পায়ারকে ম্যাচ পরিচালনার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবারই প্রথম বাংলাদেশের কোনো পর্যায়ের ক্রিকেটে নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন। বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি ম্যাচ পরিচালনা করে বিবিসি বাংলাকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। শুরু তো কাউকে করতেই হবে, এর জন্য শুরুটা করা আর কি। আর এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল ছেলেদের ক্রিকেটে। প্রথমত একটু চিন্তায় ছিলাম যে ওরা কিভাবে নেবে না নিবে, বাট ছেলেরা আসলে খুবই পজিটিভ জিনিস। একটা সময়ও মনে হয়নি যে আমরা মেয়েরা প্রথমবার আম্পায়ারিং করছি বা ছেলেদের ক্রিকেটে করছি, ওরা কিভাবে ব্যাপারটা নিবে, খুবই ভালোভাবে নিয়েছে ব্যাপারটা। আর আমার কাছে আসলে এটা তো একটা চ্যালেঞ্জ আছে, প্রথম সবকিছু শুরু করা। প্রথম দিন একটু নার্ভাস ছিলাম, বাট পরের ম্যাচে একদম ঠিকঠাক হয়ে গেছে। মনে হচ্ছে যে অনেকদিন ধরে আম্পায়ারিং করতেছি আর এনজয় করছি অনেক বেশি। সব থেকে বড় সবাই জানো বাংলাদেশে যে হ্যাঁ মেয়েরাও আম্পায়ারিং করে। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের 6টি দল চূড়ান্ত হয়েছে। রাউন্ড রবিন লিগ শেষে সুপার লিগ নিশ্চিত হওয়া দলগুলো হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অফ রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফুটবলের খবর। এখন ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও বার্নলের খেলা।
ওদিকে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে লন্ডনের দুই ক্লাব চেলসি ও ক্রিস্টাল প্যালেস। গত রাতে প্রথম সেমিফাইনালে জমজমাট এক ম্যাচে লিভারপুল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে। জোড়া গোল করেছেন লিভারপুলের সেনেগালিস তারকা সাদিও মানে। এই মৌসুমে অন্তত 4টি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাট্রিক করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ঘরের মাঠে প্রিমিয়ার লিগে টানা 2 ম্যাচে মাঠে নেমে হ্যাট্রিক করলেন রোনালদো। এটি তার ক্যারিয়ারের 60তম হ্যাট্রিক। 37 বা তার বেশি বছর বয়সী কোনো ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাট্রিক করলেন। রোনালদো এই মৌসুমে প্রিমিয়ার লিগে 15টি গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ র্যাংনিক বলেছেন, রোনালদোই দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিচ্ছেন। গতরাতে নরউইচ সিটিকে 3-2 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় শনিবার রাতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সংঘর্ষে 8 জন পুলিশ সহ অনেকে আহত হয়েছেন। এলাকার মুসলিমরা অভিযোগ করছেন, মিছিলে অংশগ্রহণকারীরা স্থানীয় একটি মসজিদে চড়াও হয়ে সেখানে গেরুয়া ঝান্ডা টাঙিয়ে দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দিল্লির পুলিশ অবশ্য দাবি করছে, হিন্দুদের মিছিলে ইটপাটকেল ছোড়া হলে সেখান থেকেই উত্তেজনা এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। আরও জানাচ্ছেন দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। ভারতে সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, মমতা ব্যানার্জি, স্টালিন সহ অন্তত 13টি বিরোধী দলের শীর্ষ নেতারা গতকাল সকালেই যৌথভাবে লেখা এক খোলা চিঠিতে বলেছিলেন, দেশে যেভাবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী মোদী সব দেখেও নীরব, তাতে তারা শঙ্কিত ও বিচলিত। সেই চিঠি প্রকাশিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আবারও তীব্র হিন্দু মুসলিম সংঘর্ষের ঘটনা ঘটল, আর এবারে খোদ রাজধানী দিল্লির বুকেই। रमजान का टाइम था, उस टाइम रोजा खोलने का टाइम था, 6-6:15 बजे का टाइम है। आप इधर से जा रहे हो, बेर बेर ही खड़े होकर आप लोगों ने लाउड स्पीकर बहुत तेजी से चला दी। क्यों कर दी आपने ऐसा? জাহাঙ্গীরপুরী এলাকার বাসিন্দা নুরজাহান বেগম বলছিলেন, গতকাল সন্ধেবেলা ঠিক ইফতারের সময় ডিজে দিয়ে জোরে জোরে লাউডস্পিকার বাজাতে বাজাতে বজরং দলের মিছিল আমাদের মহল্লায় চড়াও হয়। ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি, কখনো দেখিনি হাতে তরোয়াল বা বল্লমের মতো অস্ত্রশস্ত্র নিয়ে ধর্মীয় মিছিল হচ্ছে। हाथ में हथियार क्यों था? आखिर आप लोग चाहते क्या थे? बड़े बड़े तलवार क्यों थे? और यहाँ से 4 बार बजरंग दल वाले गए थे, एक बार जाने की जगह 4 बार आए। तो ঘটনার প্রত্যক্ষদর্শী সালিম নামে এক যুবকও বলছিলেন, হনুমান জয়ন্তীর মিছিল একবার নয়, 4 বার মসজিদকে ঘিরে পাক দেয়, আর সেই সঙ্গে চলতে থাকে চাকু, তলোয়ার, বন্দুক দেখিয়ে নাচ। बंदूक दिखा के और चाकू दिखा के सब नाच रहे थे। দিল্লি পুলিশের বিবরণ অবশ্য একটু আলাদা। তারা বলছে, হনুমান জয়ন্তীর মিছিল প্রথমে আক্রান্ত হয়, আর সেখান থেকেই উত্তেজনা ছড়ায় বলে তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। मस्जिद के ऊपर से जो है ना कांच की बोतलें, ईंट पत्थर ये बरसने शुरू हो गए। हम लोग जब गए शोर शराबा हुआ कि भी मारा पेटी हो गई। মিছিলে অংশ নেওয়া রাকেশ সাহুর কথায়, মসজিদের ওপর থেকে হঠাৎ আমাদের ওপর কাঁচের বোতল, ইটপাটকেল ছোড়া হতে থাকে। পাশের উঁচু বাড়ির ছাদগুলো থেকে নারী ও পুরুষরাও সেই পাথর ছোড়ায় যোগ দেয়। তখন আমরা কাছের মোড়ে পালিয়ে আসি, আমাদের মধ্যে কয়েকজন ওদের জবাব দিতে পাল্টা পাথর ছোড়ে। कुछ लोग थे जो इधर से जवाबी कार्रवाई में भी पत्थर मारने लगे। और आने के बाद इन्होंने क्या किया, मस्जिद के अंदर चढ़ने के बाद झंडा लगाया, और जब झंडा लगाया तो हमने उन्हें रोका। जब हमने रोका तो उन्होंने हम पे पत्थर। জাহাঙ্গীরপুরী মসজিদের একজন মুয়াজ্জিন আবার বার্তা সংস্থাকে বলছিলেন, যখন ওরা মসজিদের মাথায় চড়ে ঝান্ডা লাগাতে যায় তখন আমরা বাধা দিই। আমাদের ওপর লাঠি তরোয়াল নিয়ে চড়াও হলে আমরাও পাল্টা চার্জ করি। মালিক তো আমাদেরও হাত পা দিয়েছেন নাকি? मालिक ने हमें भी हाथ पैर दिया, तो हमने बस वो काम किया। যে পক্ষের দাবি সত্যি হোক, ঘটনা হলো প্রায় 2 ঘণ্টা ধরে এরপর এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। বিরাট বাহিনী পাঠিয়েও পরিস্থিতি সামলাতে দিল্লি পুলিশকে হিমশিম খেতে হয়। সংঘর্ষ থামাতে গিয়ে 8 জন পুলিশকর্মী গুরুতর আহত হন, বুলেট বেঁধে সাব ইন্সপেক্টর মেধালাল মিনার হাতে। जो जहांगीरपुरी के नागरिक हैं उनसे हम गली गली जाकर घर घर जाकर ये रिक्वेस्ट कर रहे हैं। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক গভীর রাতে সাংবাদিকদের জানান, এলাকার বাড়ি বাড়ি গিয়ে তারা বাসিন্দাদের শান্তি বজায় রাখার অনুরোধ করছেন। 2 সম্প্রদায়ের মুরব্বীদের নিয়ে গঠিত শান্তি কমিটির সঙ্গেও যোগাযোগ রেখে চলছেন। पीस कमेटी, अमन कमेटी के लोग हमारे साथ हैं, उनसे बातचीत चल रही है। मैं सो गई, वो उठा के ले चले, बाद में सुबह से बोला था रात में ये तुम्हारा पति के उठा के ले गई। এদিন সকালে জাহাঙ্গীরপুরী থানার সামনে এসে অবশ্য একাধিক মুসলিম নারী অভিযোগ করেছেন, রাতে পুলিশ তাদের মহল্লায় চড়াও হয়ে স্বামীদের উঠিয়ে নিয়ে গেছে, দরজা ভেঙে বাড়িতেও ঢুকেছে। पुलिस वाला आके सबका घर में दरवाजा तोड़ के घुस के सबको मार। দিল্লির এই দাঙ্গা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে বিশেষ তদন্তও শুরু হয়েছে, পাশাপাশি চলছে রাজনৈতিক বিতর্ক। जो त्योहार के समय इस समय
सबको पता है, सारे लॉ एंड ऑर्डर एंड सिक्योरिटी फोर्सेस को पता है कि माहौल सेंसिटिव होता है। রাজধানীর শাসক দল আম আদমি পার্টির নেত্রী আতিশি মার্লেনার কথায়, ধর্মীয় উৎসবগুলোর সময় পরিস্থিতি যে সংবেদনশীল থাকে এটা তো পুলিশের জানা কথা। তারপরও এই ধরনের হিংসা ঘটলে সেই আইনশৃঙ্খলা জনিত ব্যর্থতার দায় দিল্লি পুলিশ ও তাদের বস কেন্দ্রীয় সরকারের। কেন এমন ঘটনা ঘটল সেই জবাবদিহি এখন তাদেরই করতে হবে। आखिरकार जवाबदेही पुलिस की है। জাহাঙ্গীরপুরীতে এখন চলছে পুলিশি টহল, সঙ্গে পাঠানো হয়েছে অতিরিক্ত সিআরপিএফ ও র্যাপিড অ্যাকশন ফোর্সও। শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশের হাইকোর্ট এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগডের নামে বুলিং, নগ্নতা, অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছে। এ মাসের শুরুতে এক রিট আবেদনের প্রেক্ষাপটে আজ এই নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষার্থীরা এটাকে কিভাবে দেখছেন তা নিয়ে ঢাকা থেকে সাইয়েদ আক্তার। শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগ ডে উদযাপনের সময় অশ্লীলতা কিংবা অপসংস্কৃতির অভিযোগ বেশ পুরনো, কিন্তু গত মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪২তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের সময় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। জনপ্রিয় একটি হিন্দি গানের সঙ্গে দুইজন শিক্ষার্থীর নাচের একটি ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে কয়েকদিন। সেই প্রেক্ষাপটেই ৭ই এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগ ডের নামে ডিজে পার্টি, বুলিং ও অশ্লীলতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। সেই প্রেক্ষাপটেই আজ আদালত এই আদেশ দিয়েছে বলে বিবিসিকে বলছিলেন মিস্টার হাসান। র্যাগডের নামে আপনার নগ্নতা, অশ্লীলতা, ডিজে পার্টি, বুলিং এবং অপসংস্কৃতিমূলক কার্যকলাপ বন্ধের নির্দেশনা কেন দেওয়া হবে না, এই মর্মে আমরা রুল চেয়েছিলাম। এই টার্মের উপরে আপনার রুল দিয়েছে এবং পেন্ডিং হিয়ারিং অফ দি রুল 30 দিনের মধ্যে যে রেসপন্ডেন্ট যারা আছেন, শিক্ষা সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইজিপি অফ পুলিশ এবং পাবলিক ইউনিভার্সিটির উপাচার্যরা আছেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এদেরকে বিবাদী করা হয়েছে। আগামী 30 দিনের মধ্যে এরা র্যাগডের নামে সাম্প্রতিক সময়ে যা হচ্ছে কার্যকলাপগুলো বন্ধের নির্দেশনা দিয়েছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন র্যাগ ডে পালনের চর্চার সাথে অশ্লীলতার অভিযোগ তুলে একে ঢালাওভাবে একটি নেতিবাচক বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তারা বিষয়টিকে দেখছেন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কৃতি চর্চার স্বাধীনতার ওপর এক ধরনের আঘাত হিসেবে। সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে নিয়ে অভিযোগ তোলা হয়েছে, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন র্যাগ ডেকে তারা শিক্ষা সমাপনী একটি উৎসব হিসেবেই চেনেন এবং এ সময় বিদায়ের অনুভূতির সাথে সাথে স্বতঃস্ফূর্ত আনন্দও করেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের একজন শিক্ষার্থী বলছেন, র্যাগ ডের সঙ্গে অশ্লীলতার নাম জুড়ে দেওয়া হয়েছে বলে তাদের মনে হচ্ছে। শিক্ষা সমাপনের পরপর সবাই মিলে যে একটা উৎসব আনন্দ সেটা করে, সেটাকে আসলে র্যাগ ডে বলে আমরা বলে থাকি আর কি। এখন যে অশ্লীলতার কথা বলা হচ্ছে কিছুদিন যাবত, সেটা আসলে আমার কাছে মনে হয় যে শ্লীলতা অশ্লীলতার মাপকাঠিটাই তো অনেকের কাছে ভিন্ন। সেই জায়গা থেকে আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটেও থাকে, তারপরেও পুরো র্যাগ ডেকে অশ্লীল বলা বা এখানের বিভিন্ন আয়োজনকে অশ্লীল হিসাবে নামান্তর করা আসলে আমাদের যে সংস্কৃতি চর্চার স্বাধীনতা রয়েছে, মুক্ত চর্চার যে স্বাধীনতা রয়েছে, সেটার উপর আসলে এক ধরনের হস্তক্ষেপ। এর আগে 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে নিষিদ্ধ করার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। ব্যাপক সমালোচনার মুখে সে সময় কর্তৃপক্ষ সে অবস্থান থেকে সরে আসে। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে র্যাগ ডে একটি বিশেষ দিন। মূলত স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার আগে বা শিক্ষা জীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা এই দিনে নানা আয়োজন করে। একত্রে ছবি তোলা, ব্যান্ড পার্টি ডাকা, র্যালি করা, রং মাখামাখি করা, আলাদা করে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের আয়োজন থাকে। শিক্ষার্থীদের সাথে কখনো তাতে যোগ দেন বিভাগের প্রিয় শিক্ষকেরাও। এখন রিট দায়েরকারী আইনজীবী বলছেন, দেশীয় সংস্কৃতি মেনে র্যাগ ডে করলে কোনো অসুবিধা নাই, কিন্তু সেই সংস্কৃতির মধ্যে কি কি পড়বে তা তিনি বলেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরিন বলছেন, অশ্লীলতার অভিযোগ উঠলে সেটি অবশ্যই বন্ধ করতে হবে, কিন্তু সেজন্য র্যাগ ডেকে অভিযুক্ত করা ঠিক হবে না। অশ্লীলতা যেখানে হবে সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে, কিন্তু এটি আসলে এক ধরনের অপ্রাতিষ্ঠানিক হলেও দীর্ঘদিন ধরে আমাদের দেশে এবং বিদেশে চর্চিত হচ্ছে। তো সেই একটি বিষয়কে, একটি শিক্ষাঙ্গনের সঙ্গে জড়িত একটি দিনকে, একটি নির্দিষ্ট রিচুয়াল এবং সংস্কৃতিকে এক ধরনের তকমা দেওয়া, যে অশ্লীলতার মতো একটা শব্দ দিয়ে তকমা দেওয়া, সেটা কোনোভাবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে যেখানে এই ধরনের বিষয় ঘটবে সেটিকে প্রতিহত করা দরকার, কোনোভাবে র্যাগ ডেকে না। এখন এই বিষয়টি নিয়ে ঠিক কী করা হবে তা জানতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চাননি কর্মকর্তারা। তবে তারা বলেছেন, আদেশের কপি হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা আক্তার। এবারে ফেসবুকে আজকের তর্ক বিতর্ক, ঢাকা থেকে নাগিব বাহার। ধন্যবাদ শাকিল। সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত খবরাখবর জানাবো আমি নাগিব বাহার, আর আমার সাথে রয়েছেন আমি আফরোজা নীলা। নাগিব, আজ সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় আছে হাইকোর্টের একটি আদেশের খবর, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগডের নামে অপসংস্কৃতি ও অশ্লীলতা বন্ধের কথা বলেছে আদালত। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দিয়েছে আদালত, এবং এই খবরটি এসেছে প্রায় সব কয়টি সংবাদ মাধ্যমে, যেগুলো শেয়ার করে বিভিন্ন রকম মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আর সেসব মন্তব্যের অধিকাংশই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাদের মন্তব্য করছেন। যেমন লিমা মিতা নামের একজন লিখেছেন, খুবই ভালো সিদ্ধান্ত, আমাদের সময় কত সুন্দরভাবে বিদায় অনুষ্ঠান হতো, স্কুলে মিলাদ পড়ানো হতো, আর এখন এরা কি সব শুরু করেছে ভাবতেই কষ্ট লাগে। সাফায়েত শরীফের মন্তব্য, বন্ধ করার নির্দেশ দিয়ে ভালো করেছে, এখানে ভালো বা শেখার মতো কিছুই নেই। আর মোহাম্মদ হাসিবুল লিখেছেন, এরপর র্যাগিংয়ের নামে সিনিয়রদের অত্যাচার নিপীড়নও বন্ধ করতে রিট হওয়া জরুরি। তবে কেউ কেউ এই সিদ্ধান্তের কিছুটা বিরোধিতা করেও মন্তব্য করেছেন। যেমন আশরাফুদ্দিন সবুজ লিখেছেন, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো যে নিয়মে চলছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ও সেই নিয়মেই চলুক, আনন্দ অনুষ্ঠানের নামে যেন বাড়াবাড়ি না হয়। এই খবরটির পাশাপাশি আরেকটি খবর বেশ আলোচনায় রয়েছে, সেটি হলো প্রায় 4 মাস পর র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার অভিযুক্ত এক আসামির মৃত্যুর খবর। কুমিল্লায় এক হত্যা মামলার প্রধান আসামি শনিবার র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশের বিশেষ বাহিনী র্যাব। গত ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র্যাব ও এর বর্তমান ও সাবেক 6 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে 4 মাসেরও বেশি সময় পর এই প্রথম র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে কারো নিহত হবার ঘটনা ঘটল। এই খবরটি শেয়ার করে নানা ধরনের মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আজমল হোসেন যেমন লিখেছেন, এর থেকেই বোঝা যায় যে নিষেধাজ্ঞা কাজে দিয়েছে, এর আগের বন্দুকযুদ্ধগুলো ছিল অস্বাভাবিক। সজীব শেখ মন্তব্য করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশের সংবিধান ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। জুনায়েদ নাসিমের মন্তব্য, সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই অন্যায়, যত বড় অপরাধী হোক না কেন ওই ব্যক্তির বিচার পাওয়ার অধিকার ছিল। এরকম অনেক মন্তব্য আছে। এর পাশাপাশি এর বিপরীতধর্মী মন্তব্যও কিন্তু করছেন অনেকে। মাইনুল হক লিখেছেন, সঠিক বিচার হয়েছে, আদালতে গেলে আইনের ফাঁক গলে বের হয়ে যেত। আর ওয়াসিফ আলীর মন্তব্য, সমাজ ও দেশের শত্রু এ ধরনের ক্রিমিনালদের জনগণের টাকায় কারাগারে পাঠিয়ে আরও বড় সন্ত্রাসী হতে দেওয়ার চেয়ে আগেই কঠোর ব্যবস্থা নেওয়া ভালো। আর মনসুরুল মোনা নামে একজনের মন্তব্য, যুক্তরাষ্ট্র কি বলে আর কি বলে না এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আরেকটি খবর সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছে নীলা, সেটি হচ্ছে আজ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেছে যে রমজানের 25 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ঢাকা অচল হয়ে যেতে পারে। এবার রোজার ঈদে গতবারের তুলনায় দ্বিগুণ মানুষ বাড়ি যাবে, এমন একটি ধারণার প্রেক্ষিতে এই আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। আর এই খবরটি শেয়ার করে এর নিচে বিভিন্ন রকম মন্তব্য করতে দেখা গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। যেমন নাদিরা সুলতানা লিখেছেন, 2 বছর আগেও ঢাকাতে থাকা যেত, এখন বাসা থেকে বের হলেই মনে হয় নরকে ঢুকলাম। আর হোসেন শাহাদাতের মন্তব্য, সত্যি আমরা হতভাগা জাতি, আমাদের উৎসবের দিনগুলো বিষাদে রূপান্তরিত হয় সঠিক পরিকল্পনার অভাবে। তবে অনেকেই এই খবরের সাথে দ্বিমত পোষণ করে মন্তব্য করেছেন। ঠিক বলেছেন নাগিব। যেমন রাজিন কবির লিখেছেন, এবার রেকর্ড পরিমাণ লোক রাজধানী ছাড়বে ঠিক, কিন্তু বন্ধ বেশি দিন হওয়ার কারণে চাপ ভাগ হয়ে যাবে। এরকম নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এসবই ছিল আমাদের আজকের আপডেট। ফিরে যাচ্ছি লন্ডন স্টুডিওতে। আফরোজা নীলা, নাগিব বাহার। ইতিহাসের সাক্ষী রয়েছে আজকের রাতের অধিবেশন পরিক্রমায়। বাংলাদেশে রাত 10:30টায়, ভারতে 10টায়। ততক্ষণ পর্যন্ত বিদায় চাইছি, শাকিল আনোয়ার।